মৌর্য সম্রাট অশোকের অভিলেখ। ইউনানের রাজা ডেরিয়াসকে দেখে অশোক ভারতে প্রথম অভিলেখ লেখার প্রথা চালু করে। অশোক বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় তার অভিলেখ লেখে, যেমন ভারতে ব্রাহ্মী লিপিতে, পাকিস্তানে খরষ্টি লিপিতে, আফগানিস্তানে অ্যারামাইক লিপিতে এবং গ্রিকে গ্রিক লিপিতে। অশোকের অভিলেখ প্রথম খোঁজ করেন জেমস প্যান্থার, কিন্তু তিনি সেগুলো ইগনোর করে দেন। এরপর অশোকের অভিলেখ পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ, কিন্তু জেমস প্রিন্সেপের কাছে সমস্যা ছিল যে কোনো অভিলেখেই অশোকের নাম লেখা ছিল না, সবেতেই লেখা ছিল আমি মগধ সম্রাট অথবা দেবনাম প্রিয় অথবা প্রিয়দর্শী ইত্যাদি। রাজস্থানের একটি অভিলেখ ছিল যেখানে লেখা ছিল যে আমি মগধ সম্রাট অশোক প্রিয়দর্শী। তারপরই বোঝা যায় যে অশোকের অপর নাম প্রিয়দর্শী বা দেবনাম প্রিয়। বিভিন্ন অভিলেখের ভেতর 4টি অভিলেখ ছিল যেখানে অশোকের নাম উল্লেখ ছিল। সেগুলি হলো মধ্যপ্রদেশের গুর্জরা অভিলেখ, কর্ণাটকের মাস্কি, নেতুর ও উদয়গুলার অভিলেখ, আর রাজস্থানের ভাব্রু অভিলেখে পুরো স্পষ্ট ছিল যে আমি মগধ সম্রাট অশোক। ভাব্রু অভিলেখের চর্চা বৌদ্ধ ধর্মের ত্রিপিটকেও রয়েছে। অশোকের লেখা 7টি বড় বড় স্তম্ভলিপি বা পিলার এডিক্ট পাওয়া যায়। সেগুলি হলো নেপালের রোমানদেহী অভিলেখ, হরিয়ানাতে টোপরা অভিলেখ, উত্তরপ্রদেশে মিরাট ও কৌশাম্বী অভিলেখ, আর বিহারে রামপুরবা, লোরিয়া নন্দনগড় ও লোরিয়া গণরাজ অভিলেখ। রোমানদেহী অভিলেখ পাওয়া যায় নেপালের লুম্বিনীতে। এখানে ট্যাক্সের ব্যাপারে লেখা ছিল, অর্থাৎ আর্থিক চর্চা ছিল। এটি সব থেকে ছোট অভিলেখ। হরিয়ানার টোপরা অভিলেখ এবং ইউপির মিরাট অভিলেখ পরবর্তীকালে ফিরোজ শাহ তুগলক এই অভিলেখ দুটিকে তুলে দিল্লির তুগলকাবাদে রেখে দেয়। উত্তরপ্রদেশের কৌশাম্বী অভিলেখেই উল্লেখ আছে যে অশোকের প্রিয় স্ত্রী কারুবাকি গরিবদের দান ধ্যান করতে খুব ভালোবাসতেন। পরবর্তীকালে আকবর এই অভিলেখকে তুলে এলাহাবাদে রেখে দেন। লোরিয়া নন্দনগড়ের যে অভিলেখ তাতে ময়ূরের চিত্র আঁকা আছে। আর আফগানিস্তানে একটা অভিলেখ আছে স্যারেকুনা অভিলেখ, এটি 2টি লিপিতে লেখা, অ্যারামাইক ও গ্রিক লিপি। অশোকের 14টি বড় বড় রক এডিক্ট বা শিলালিপি পাওয়া যায়। এগুলি 4 জায়গা থেকে পাওয়া গেছে। প্রথম শিলালিপিতে অহিংসা ও বলি নিষিদ্ধের কথা বলা আছে। 2 নম্বরে উল্লেখ রয়েছে চিকিৎসা ও দক্ষিণ ভারতের চর্চা। দক্ষিণ ভারতের চের, চোল, পল্লব, সতীপুত্র, শ্রীলঙ্কা এই সমস্ত রাজ্যের ব্যাপারে উল্লেখ রয়েছে। 3 নম্বর শিলালিপিতে 3 আধিকারিকের চর্চা রয়েছে, রাজুক, যুক্তক ও প্রাদেশক। এই আধিকারিকদের বলা হতো প্রতি 5 বছর অন্তর ভ্রমণ করে রাজ্য সম্পর্কে রিপোর্ট বানাতে। 4 নম্বর শিলালিপিতে উল্লেখ পাওয়া যায় ভেরিঘোষের স্থানে ধম্মনীতির স্থাপন। ভেরিঘোষ মানে হলো যুদ্ধনীতি আর ধম্মঘোষ মানে হলো ধর্মনীতি। 5 নম্বর শিলালিপিতে ধর্ম মহামাত্রের চর্চা পাওয়া যায়। 6 নম্বরে জনকল্যাণের জন্য মন্ত্রী পরিষদ ও অধিকারী গঠন। 7 নম্বর শিলালিপি থেকে আমরা জানতে পারি যে অশোক সমস্ত ধর্মের প্রতি ধর্মীয় সহিষ্ণুতা রাখত। এটাই ছিল সব থেকে বড় শিলালিপি। 8 নম্বর শিলালিপিতে অশোকের ধর্মযাত্রার কথা লেখা আছে। এখানেই লেখা আছে যে অশোক বোধিবৃক্ষ দর্শন করেছিলেন 259 খ্রিস্টপূর্বাব্দে এবং লুম্বিনী গিয়েছিলেন 249 খ্রিস্টপূর্বাব্দে। 9 নম্বর শিলালিপিতে আছে যে অশোক ছোটখাটো অনুষ্ঠানে ব্যান্ড লাগিয়ে দিয়েছিলেন। 10 নম্বরে ধর্মের দ্বারা অশোকের খ্যাতির কথা উল্লেখ রয়েছে। 11 নম্বরে অশোকের ধর্মনীতির উল্লেখ রয়েছে। অশোক যে সকল ধর্মের প্রতি সহনশীল এবং স্ত্রী মহামাত্রের উল্লেখ রয়েছে 12 নম্বর শিলালিপিতে। 13 নম্বর শিলালিপিতে রয়েছে কলিঙ্গ যুদ্ধের বিবরণ এবং 14 নম্বর লিপিতে অন্যান্য শিলালিপির ব্যাখ্যা রয়েছে। মৌর্য যুগের শাসন ব্যবস্থায় সবার উপরে ছিল রাজা, রাজার নিচে ছিল যুবরাজ, যুবরাজের নিচে প্রান্তপতি, তার নিচে বিশপতি, তার নিচে গোপ, আর সব থেকে নিচে গ্রামিক। অশোকের সময় মৌর্য সাম্রাজ্যে 5টি রাজ্য ছিল, উত্তরাপথ, দক্ষিণাপথ, অবন্তী, প্রাচী ও কলিঙ্গ। এই সমস্ত রাজ্যের প্রধানকে বলা হতো প্রান্তপতি। এই সমস্ত রাজ্য আবার বিভিন্ন জেলায় বিভক্ত ছিল, সেই সব জেলার প্রধানকে বলা হতো বিশপতি। এই সময় গ্রামের প্রধানকে বলা হতো গ্রামিক এবং 10টি গ্রামের একজন প্রধান থাকতো, তাকে বলা হতো গোপ।